নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16ই মে 2025 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার এককালীন হিসাবে আগামী 6 সপ্তাহের মধ্যে প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নির্দেশের জন্য যে টাইম স্ল্যাবটি আছে সেটি প্রযোজ্য 1 এপ্রিল 2008 থেকে 31/12/2019 পর্যন্ত, অর্থাৎ এই সময়কালের মধ্যে 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়াটি প্রদান করা হবে। এবং এই সময়কালের মধ্যে যে সমস্ত ইন সার্ভিস এমপ্লয়িরা ছিলেন, যারা এই সময়ের মধ্যে নিজেরা অবসর নিয়েছিলেন এবং বর্তমানে পেনশনার বা ফ্যামিলি পেনশনার হিসাবে আছেন, তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকের ভিডিওতে মূলত 1 এপ্রিল 2008 থেকে 31/12/2019 এই সময়কালের মধ্যে যে সমস্ত ইন সার্ভিস এমপ্লয়িরা অবসর নিয়েছিলেন এবং বর্তমানে পেনশন বা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, তাদের এই সকল সমস্যা এবং তাদের সমাধানগুলি নিয়ে আমি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019-এর মধ্যবর্তী সময়ে যে সমস্ত এমপ্লয়িরা অবসর নিয়েছিলেন, তারা অবসরের সময় গ্র্যাচুইটি বাবদ, লিভ এনক্যাশমেন্ট বাবদ, পেনশন কমিউটেশন বাবদ এবং প্রভিডেন্ট ফান্ড বাবদ এককালীন অর্থ পেয়েছিলেন। এখন যে 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ারের কথা ঘোষণা করা হয়েছে, সেটি কি অবসরের সময় প্রাপ্য গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট বা পেনশন কমিউটেশন বা প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাটি পাওয়া গিয়েছিল সেই টাকার উপরে কি এরিয়ার কার্যকরী করা হবে? অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাবদ যে টাকাগুলি পাওয়া গিয়েছিল সেই টাকার পরিমাণ কি বাড়তে পারে? আজকের ভিডিওতে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আমি সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, যে সমস্ত কর্মীরা 1/4/2008 থেকে 31/12/2019 এর মধ্যবর্তী সময়ে চাকুরি থেকে অবসর নিয়েছিলেন, তারা কি তাদের প্রাপ্য গ্র্যাচুইটিতে 25% ডিএ এরিয়ারের সুবিধা পাবে? যদি পেয়ে থাকে তার ক্যালকুলেশন মেথড কি হবে এবং কিভাবে তারা এই টাকাটি পাবে? প্রথম প্রশ্নের উত্তর হলো অবশ্যই তারা তাদের এই 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ারের সুবিধা তাদের গ্র্যাচুইটিতে পাবে। এবং পাওয়াটা কিভাবে ক্যালকুলেশন করবেন চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নিন। প্রথমত আমি বলবো গ্র্যাচুইটিটা কি। গ্র্যাচুইটি হলো একজন সরকারি কর্মচারী অবসর নেওয়ার সময় তাকে সরকারের তরফ থেকে বেশ কিছু রকমের আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং তার মধ্যে একটি অন্যতম সুযোগ হলো বা অন্যতম সুবিধা হলো গ্র্যাচুইটি বাবদ এককালীন অর্থ প্রদান। এই গ্র্যাচুইটির যে অর্থটা প্রদান করা হয় সরকারের তরফ থেকে, সেটি প্রতি 2 বছর চাকরির জন্য 1 মাসের বেতন প্রদান করা হয়। ফর এক্সাম্পল, আপনার যদি 30 বছর চাকরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে লাস্ট বেতনের 15 মাসের বেতন আপনাকে এককালীন গ্র্যাচুইটি হিসাবে দেওয়া হবে। এবার আমি এক্ষেত্রে আগেই বললাম যে আপনারা গ্র্যাচুইটিতে সেই সুবিধাটা পাবেন এবং কিভাবে পাবেন এবং কতটা পাবেন, তাহলে চলুন আমরা এক নজরে ক্যালকুলেশনটা করে নিই। প্রথমত ফর এক্সাম্পল, এখানে ধরুন একজন সরকারি কর্মচারী যিনি 31/5/2014-তে অবসর নিয়েছেন তার চাকরি থেকে, এবং তার সার্ভিস লাইফ অর্থাৎ চাকরির সময়কাল ছিল 20 বছর। অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি 20 বছর চাকরির লাইফ প্রদান করেছেন। অর্থাৎ তার জন্য তাকে 20 বছর চাকরির জন্য তাকে 10 মাসের বেতন গ্র্যাচুইটি বাবদ দেওয়া হবে, অর্থাৎ 10 মাসের লাস্ট বেতনটা দেওয়া হবে। এক্ষেত্রে লাস্ট বেতন মানে অন্য ধরনের অ্যালাউন্স যোগ হয় না, লাস্ট যে বেসিক পে এবং তার সঙ্গে লাস্ট যে ডি এর পরিমাণ থাকে সেটি যোগ করা হয়। অর্থাৎ ধরা যাক আপনি 31/5/2014-তে যে কর্মীটি অবসর নিয়েছিলেন তার সেই সময় লাস্ট বেসিক ছিল 16,000 টাকা, এবং 31/5/2014 এই সময়ে যে রাজ্য সরকারি কর্মচারীরা ছিলেন তাদের ডিআরএস অ্যালাউন্সের পরিমাণ ছিল 58%। অর্থাৎ সেক্ষেত্রে তার গ্র্যাচুইটির পরিমাণ কত হবে? প্রথমত বেসিক পে 16,000 টাকা এবং 16,000 টাকার 58% ডিআরএস অ্যালাউন্স সমান 9,280 টাকা, অর্থাৎ 25,280 টাকা থাকবে তার লাস্ট পে, এবং এই লাস্ট পে 10 মাস তাকে দেওয়া হবে, অর্থাৎ 2,52,800 টাকা তাকে গ্র্যাচুইটি হিসাবে সেই সময় প্রদান করা হয়েছিল। এবার ধরুন সেই কর্মীর কতটা গ্র্যাচুইটি এরিয়ার হিসাবে তিনি পেতে পারেন। ধরুন 1/4/2008 থেকে 31/5/2014 এই পর্যন্ত কর্মী নিজের এমপ্লয়ি হিসাবে তো নিজের যে 25% এরিয়ার আছে সেই টাকাটি পাচ্ছেন, এর পাশাপাশি গ্র্যাচুইটি হিসাবে ক্যালকুলেশনটা কিভাবে হবে? 31/5/2014 এই সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীদের যে ডি এর পরিমাণ সেটা ছিল 100% এবং রাজ্যের এমপ্লয়িদের ছিল 58%, যেটি আমি
আগেই বললাম, অর্থাৎ বকেয়া ছিল 42%। এই বকেয়ার 42%-এর 25% অর্থাৎ 10.5% ডিআরএস অ্যালাউন্সের পরিমাণটি বাড়বে। তাহলে সেক্ষেত্রে নতুন গ্র্যাচুইটির হিসাবটা কি হবে? লাস্ট বেসিক পে ছিল 16,000 টাকা, ডিএ পুরনো হিসেবে ছিল 58%, 10.5% আরো বাড়ছে, অর্থাৎ ডি এর হিসাবটা হবে 68.5%, এবং 16,000 টাকায় বেসিক পের 68.5% ডিএ সমান হচ্ছে 10,960 টাকা। তাহলে এক্ষেত্রে 16,000 প্লাস 10,960 সমান হচ্ছে 26,960 টাকা হচ্ছে তার লাস্ট পে, এবং এই 26,960 টাকায় 10 মাসের বেতন তাকে দেওয়া হবে, অর্থাৎ 2,69,600 টাকা তার গ্র্যাচুইটি বাবদ পেমেন্ট হচ্ছে। কিন্তু তাকে আগেই অবসর নেওয়ার সময় তাকে 2,52,800 টাকা দেওয়া হয়েছিল, তাই তাকে এই এরিয়া বাবদ 2,69,600 মাইনাস 2,52,800 সমান 16,800 টাকা তাকে এরিয়ার হিসাবে পুনরায় আবার পেমেন্ট করা হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এমপ্লয়ি আগে গ্র্যাচুইটি বাবদ যে টাকা পেয়েছিলেন তার থেকেও আরো 16,800 টাকা তিনি অতিরিক্ত পাচ্ছেন 25% ডিএ এরিয়ার গ্র্যাচুইটিতে সুবিধা বাবদ, এবং এই টাকাটি বর্তমানে তার অ্যাকাউন্টে প্রদান করা হবে। এবার আমরা জানবো লিভ এনক্যাশমেন্টের ব্যাপারে। লিভ এনক্যাশমেন্টটি মূলত সমস্ত ধরনের সরকারি কর্মচারীর সুবিধাটা পান না, এটি মূলত সমস্ত ধরনের রাজ্য সরকারি এমপ্লয়ি এবং অন্য ধরনের এমপ্লয়িরা পেয়ে থাকেন। সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা লিভ এনক্যাশমেন্টের সুবিধাটি পান না। এক্ষেত্রে লিভ এনক্যাশমেন্টে যারা পেয়ে থাকেন, অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িরা লিভ এনক্যাশমেন্ট পান, তারা যদি 1/4/2008 থেকে 31/12/2019-এর মধ্যে অবসর নিয়ে থাকেন, তাহলে 25% ডিএ এরিয়ারের যে সুবিধাটি সেটি কি তারা এই লিভ এনক্যাশমেন্টে পাবেন? এর উত্তর হলো হ্যাঁ পাবেন। এবার কিভাবে পাবেন, কতটা পাবেন, চলুন আমরা এক নজরে দেখে নিই। প্রথমত লিভ এনক্যাশমেন্টের হিসেবটা একবার বোঝার চেষ্টা করুন। লিভ এনক্যাশমেন্টের হিসেবটা অনেকটা গ্র্যাচুইটির হিসাবের মতোই, তবে এক্ষেত্রে বেসিক প্লাস ডিএ তার সাথে সাথে মেডিকেল অ্যালাউন্সটা যোগ করা হয়, অর্থাৎ লাস্ট যে বেসিক প্লাস লাস্ট যে ডিএ এবং তার সাথে সাথে লাস্ট যে মেডিকেল অ্যালাউন্সটা দেওয়া হয় সব কটাকেই যোগ করা হয়, এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম 300 দিনের বেতন দেওয়া হয়, অর্থাৎ 10 মাসের বেতন দেওয়া হয়। এবার আমরা ওই একই ব্যক্তি যিনি 31/5/2014-তে অবসর নিয়েছিলেন এবং যার লাস্ট বেসিক ছিল 16,000 টাকা, তার লিভ এনক্যাশমেন্টে কত টাকা অতিরিক্ত সুবিধা হচ্ছে সেটির ব্যাপারে আমরা জেনে নেব। প্রথমত লিভ এনক্যাশমেন্টে তিনি যখন অবসর নিয়েছিলেন তখন কত টাকা পেয়েছিলেন? ধরুন তার বেসিক পে ছিল সেই সময় 16,000 টাকা, ডিআরএস অ্যালাউন্স ছিল 58%, অর্থাৎ 16,000 টাকার 58% সমান 9,280 টাকা, এবং সেই সময় মেডিকেল অ্যালাউন্স ছিল 300 টাকা প্রতি মাসে, অর্থাৎ মোট 25,580 টাকা তিনি পেয়েছিলেন, এবং এটি 300 দিনের পেয়েছিলেন, অর্থাৎ গণিত 300/30, অর্থাৎ মাসের হিসাবে যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি লিভ এনক্যাশমেন্ট বাবদ সেই সময় পেয়েছিলেন 2,55,800 টাকা। এখন ধরুন 31/5/2014 এই সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিআরএস অ্যালাউন্সের পরিমাণ ছিল 100%, রাজ্যের কর্মীদের ছিল 58%, অর্থাৎ বকেয়া ছিল 42%। এই 42%-এর 25% অর্থাৎ 10.5% দেওয়ার এখানে অর্ডার দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে বর্তমানে এই হিসেব অনুযায়ী সেই সময়কার লিভ এনক্যাশমেন্ট হবে বেসিক প্লাস ডিএ প্লাস মেডিকেল অ্যালাউন্স, অর্থাৎ 16,000 টাকা ছিল লাস্ট বেসিক, এবং 10.5% ডিআরএস অ্যালাউন্স, অর্থাৎ আগের 58 প্লাস 10.5% অর্থাৎ 68.5% ডিআরএস অ্যালাউন্স, অর্থাৎ মোট 10,960 টাকা ডিএ বাবদ এবং 300 টাকা মেডিকেল অ্যালাউন্স, অর্থাৎ 27,260 গণিত 300/30 সমান 2,72,600 টাকা। অর্থাৎ মানে 25% এরিয়ার হিসেব ধরলে তার লিভ এনক্যাশমেন্ট পাওনা হয় 2,72,600 টাকা। তাকে আগেই লিভ এনক্যাশমেন্ট বাবদ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে 2,55,800 টাকা। তাহলে তার লিভ এনক্যাশমেন্ট বাবদ পাওনা থাকছে 2,72,600 মাইনাস 2,55,800 সমান 16,800 টাকা। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। এবার আমরা জানবো পেনশন কমিউটেশন বাবদ আপনি যে এককালীন অর্থ পাওয়া গিয়েছিল অবসরের সময়, সে অর্থের উপর কি 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার কার্যকরী করা হবে? এর এক কথায় উত্তর হলো না। তার কারণ আপনি অবসরের সময় যে পেনশন কমিউট করেছিলেন বা কমিউটেশন করেছিলেন সেটা প্রথমত ছিল সম্পূর্ণ অপশনাল বিষয়, কোনো ম্যান্ডেটারি ছিল না, এবং অপশনাল বিষয় হলেও আপনি যে সেলটা করেছিলেন অর্থাৎ কমিউটেশন করেছিলেন সেটা সম্পূর্ণ আপনার লাস্ট বেসিক পের উপর ম্যাক্সিমাম 40% পর্যন্ত আপনি সেল করেছিলেন, এবং যে ভ্যালুটা পেয়েছিলেন সেটা বেসিক পের উপর পেয়েছিলেন। এখানে কোনো রকম কোনো ডিএ ধরা হয়নি, কারণ পেনশন কমিউটেশনের ভ্যালু শুধুমাত্র বেসিক পের উপরই ধরা হয়, ডিএ বা
অন্য কোনো অ্যালাউন্সের উপর ধরা হয় না। তাই যে এখন যে বর্তমানে নির্দেশটি দেওয়া হয়েছে সেটি 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার হিসাবে দেওয়া হয়েছে। তাই পেনশন কমিউটেশনের সঙ্গে এই এরিয়ারের কোনো সম্পর্ক নেই। তাই আপনি পেনশন কমিউটেশন বাবদ যে এককালীন পেয়েছিলেন তার উপর কোনো রকম কোনো এরিয়ার পাবেন না। আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি। এবার আমরা জানবো আপনি প্রভিডেন্ট ফান্ড বাবদ যে এককালীন টাকা পেয়েছিলেন অবসরের সময়, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকার উপরে কি এটি কার্যকরী হবে? এরও এক কথায় উত্তর হলো না। তার কারণ প্রভিডেন্ট ফান্ড হলো আপনি আপনার পুরো সার্ভিস লাইফ জুড়ে যে নিজের মানে অ্যামাউন্ট থেকে অর্থাৎ নিজের মাইনে থেকে যে পরিমাণ টাকা জমা করেছিলেন সেটাই আপনি সুদসহ পেয়ে থাকেন অবসরের সময়। এখানে ডিএ বাবদ বা কোনো রকম কোনো আদার অ্যালাউন্স কিন্তু যোগ করা হয় না, যার ফলে আপনি প্রভিডেন্ট ফান্ড বাবদও কোনো রকম কোনো ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার পাবেন না। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। তাহলে বন্ধুরা, অবসরের সময় প্রাপ্য অর্থের কোন কোন খাতের ওপর ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার ক্যালকুলেশন করা হবে তাই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।